Hello everyone, welcome back to my channel. I hope you all are doing well. In today's video, we are going to learn joining of sentences, or you can call synthesis. Synthesis মানে হচ্ছে putting things together, অর্থাৎ joining of sentences কে আরেকভাবে বলা যায় synthesis. আজকের ক্লাসটা মেইনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12 স্টুডেন্টদের জন্য, সেমিস্টার 4 যারা দিতে চলেছো তাদের জন্য জয়নিং অফ সেন্টেন্সেস। এছাড়াও এই যে রুলস তোমরা শিখতে চলেছো, এটা কিন্তু তোমরা যদি মাধ্যমিকের স্টুডেন্টস হয়ে থাকো বা অন্যান্য যে কোনো ক্লাসের স্টুডেন্টস, তোমরা কিন্তু অনায়াসে এই রুলসটা দিয়েই কিন্তু মানে জয়নিং অফ সেন্টেন্সেস শিখতে পারো। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাসটা শুরু করার আগে আরেকটা কথা আমি বলে দিই। জয়নিং অফ সেন্টেন্সেস দেখো, নিয়ম ধরে যদি তোমরা এগোতে চাও ভীষণ ডেপথে গিয়ে, তো প্রচুর রুলস আছে গ্রামারের। ঠিক আছে, যাদের কাছে সময় কম, খুব তাড়াতাড়ি তোমরা শিখতে চাইছো এবং খুব তাড়াতাড়ি শিখে শুধুমাত্র রুলস ধরে ধরে শিখলে তো হবে না, আমাদের প্র্যাকটিসও করতে হবে। তো এবার যারা তাড়াতাড়ি শিখে জিনিসটা প্র্যাকটিস করতে চাইছো, তারা মানে হাতে সময় নেই কিন্তু সঠিকভাবে তোমরা শিখতে চাইছো জিনিসটা বেশি ডেপথে না গিয়ে, তাদের জন্য কিন্তু ক্লাসটা ভীষণ হেল্পফুল হবে। কারণ আমি যে রুলসগুলো যেরমভাবে শেখাবো, খুবই একটা কুইক রিভিশনের মতন, অথচ সব রুলসগুলো কিন্তু তোমাদের জানা হবে। ইনডেপথে গিয়ে কিন্তু আজকে কোনো ক্লাস হবে না। ঠিক আছে, প্রচুর কিছু আছে শেখার। আমি যেতে যেতে যখন পড়াবো তোমরা বুঝতেই পারবে যে এটা ডেপথেও যাওয়া যায়, ওটা ডেপথেও যাওয়া যায়। কিন্তু আজকে আমরা যেইভাবে পড়বো সেটা দিয়ে কিন্তু অনায়াসে মাধ্যমিকের বলো বা ক্লাস 12-এর বলো যে নন টেক্সচুয়াল গ্রামার জয়নিং অফ সেন্টেন্সেস আসে, সেগুলো কিন্তু তোমরা ইজিলি সলভ করতে পারবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। প্রথমে জেনে নাও যে সিনথেসিস বা জয়নিং অফ সেন্টেন্সেস মানে কি। জয়নিং মানে কি, দুটো সেন্টেন্স, ওকে, দুটো বা দুয়ের বেশি, সেটা তিনটা সেন্টেন্স হতে পারে বা মানে একাধিক সেন্টেন্স হতে পারে, সেই সেন্টেন্সগুলোকে বলা হবে যে জয়েন ইনটু সিম্পল। হয় তোমরা সিম্পলে করো, কিসে জয়েন করো, এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এখানটাতে যে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স, বা কি দেওয়া যেতে পারে যে জয়েন ইনটু কমপ্লেক্স, বা থাকতে পারে জয়েন ইনটু কম্পাউন্ড। ঠিক আছে, এই তিন ধরনের সেন্টেন্সেই কিন্তু তোমাদের জয়েনিং করতে হবে। এবার এই তিন ধরনের সেন্টেন্স কি এটা একটু বুঝে নাও ভালোভাবে। জয়নিং এ ঢোকার আগে কিন্তু আমাদেরকে, যেহেতু এটা জয়েন করতে হবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে, তাই অবশ্যই আগে জানতে হবে যে সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি বা কম্পাউন্ড সেন্টেন্সটা কি। ইন টার্মস অফ স্ট্রাকচার, ঠিক আছে, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা দেখি তাহলে সেন্টেন্সকে কিন্তু তিন ভাগে ভাগ করা যায়। অর্থাৎ কোনো সেন্টেন্স স্ট্রাকচার ওয়াইজ তিন রকমেরই কিন্তু হয়। মানে খুব যদি মেনলি আমরা বলি তিন রকমের হয়, আর আরেকটা ধরন পাওয়া যায় সেটা আমি বলে দিচ্ছি। মেনলি তিন রকমের কি কি, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, সিম্পল সেন্টেন্সের মধ্যে আগে আমরা সেন্টেন্স পড়ে নিই, তাহলে তোমরা বুঝে যাবে। ইন স্পাইট অফ হিজ ওল্ড এজ হি ওয়ার্কড হার্ড। খুব সিম্পল, তার ওল্ড এজ মানে বয়স হওয়া সত্ত্বেও সে কিন্তু কঠোর পরিশ্রম করতো। ইন স্পাইট মানে সত্ত্বেও, ইন স্পাইট অফ হিজ ওল্ড এজ হি ওয়ার্কড হার্ড। এখানে কিন্তু কোনো রকম লিঙ্কার নেই। ঠিক আছে, নো লিঙ্কার। তাহলে সিম্পল সেন্টেন্সের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো রকম কিন্তু লিঙ্কার থাকবে না। এবং লিঙ্কার মানে কি, লিঙ্কার কোনগুলো আমরা জানি, সমস্ত যে WH ওয়ার্ডগুলো, যেমন হু, হুইচ, হাউ, ওয়্যার, হোয়াট, ঠিক আছে, এছাড়া দ্যাট, এগুলো সবই কিন্তু লিঙ্কারের মধ্যে পড়ছে। এই ধরনের কোনো ওয়ার্ড কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। একটাই মাত্র সাবজেক্ট থাকবে এবং একটাই কিন্তু মেন ভার্ব থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু সিম্পল সেন্টেন্সের একটা এক্সাম্পল। খুব শর্টে বোঝাচ্ছি, নাহলে সিম্পল সেন্টেন্সের উপরে কিন্তু একটা ফুল ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি বোঝাচ্ছি, সবটা বোঝাচ্ছি।
ইন স্পাইট অফ, এরপরে আচ্ছা এই সেন্টেন্সটারই আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স দেখি কি হবে, অলদো হি ওয়াজ ওল্ড হি ওয়ার্কড হার্ড, যদিও সে বৃদ্ধ ছিল সে কিন্তু কঠোর পরিশ্রম করত। এই যে অলদো কথাটা বললাম, এটা কিন্তু একটা লিঙ্কারের কাজ করলো, যে সেন্টেন্সটাকে জয়েন করছি। এখানে কিন্তু আমরা একাধিক মেন ভার্ব পাবো, ঠিক আছে? কি পাচ্ছি আমরা? একাধিক মেইন ভার্ব, মোর দ্যান ওয়ান। এই যে হি, ঠিক আছে, বা আমরা মেইন ভার্ব বা অক্সিলারি ভার্ব, মোট কথা আমরা ভার্ব পাচ্ছি। এটা কিন্তু অক্সিলারি ভার্ব, হি ওয়াজ ওল্ড, সাবজেক্ট পাচ্ছি একটা, ওয়াজ পাচ্ছি একটা, ভার্ব হয়ে যাচ্ছে। আবার আরেকটা সেন্টেন্স, মানে দুটো সেন্টেন্স মোটামুটি আমরা পাচ্ছি, হি ওয়াজ ওল্ড আর হি ওয়ার্কড হার্ড, ঠিক আছে? সেখানে এটা সাবজেক্ট, আবার আরেকটা ভার্ব, এখানে ভার্ব, এটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট একাধিক থাকতেই পারে, কিন্তু মেইন ভার্ব বা ভার্ব, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, এগুলো কিন্তু সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র একটাই থাকবে, ঠিক আছে? কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু একাধিক মেইন ভার্ব বা হেল্পিং ভার্ব, একাধিক কিন্তু অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আচ্ছা, এটা গেল কমপ্লেক্স, এবং কমপ্লেক্সে কিন্তু লিঙ্কার অবশ্যই থাকবে। কি থাকবে? আর থাকবে লিঙ্কার, ঠিক আছে? এই তিনটেই কিন্তু হচ্ছে কমপ্লেক্সের ক্ষেত্রে প্রযোজ্য। সিম্পলের ক্ষেত্রে কোনো লিঙ্কার থাকবে না এবং একটাই মাত্র মেন ভার্ব, ঠিক আছে? একটাই মাত্র মেন ভার্ব থাকবে। কমপ্লেক্সের ক্ষেত্রে লিঙ্কার তো অবশ্যই থাকবে, মেন ভার্ব একাধিক থাকতে পারে, অক্সিলারি ভার্ব একাধিক থাকতে পারে, ঠিক আছে? ভালো করে সেন্টেন্সগুলো কিন্তু বোঝো তোমরা। আচ্ছা, এই সেম সেন্টেন্সটারই যদি আমরা আরেকটা স্ট্রাকচার দেখি, এটা এক রকমের স্ট্রাকচার হলো, ইন স্পাইট অফ হিজ ওল্ড এজ হি ওয়ার্কড হার্ড। আরেকটা স্ট্রাকচার হলো, although he was old he worked hard, মিনিং কিন্তু সেম, কিন্তু দুটো স্ট্রাকচার আলাদা, ঠিক আছে? একটা সিম্পল স্ট্রাকচার, একটা কমপ্লেক্স স্ট্রাকচার। আরেকটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স বাইন্ডার দিয়ে কিন্তু এরকম দুটো লিঙ্ক থাকে, কনজাংশন বলতে পারো, অ্যান্ড, বাট, যে কোনো ধরনের বাট থাকে, অ্যান্ড, অর, ঠিক আছে? আইদার অর, নাইদার নর, এই যে সেন্টেন্সেস গুলো দুটো জয়েন থাকে, এইটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে হয়ে যাচ্ছে, কারণ এটা বাট দিয়ে দুটো সেন্টেন্স কিন্তু লিঙ্কড, যে সে বৃদ্ধ ছিল কিন্তু সে কিন্তু কঠোর পরিশ্রম করতো, হি ওয়ার্কড হার্ড। তিনটে সেন্টেন্সের স্ট্রাকচারই কিন্তু আলাদা। কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু আবার এই ধরনের লিঙ্কার থাকবে না, WH ওয়ার্ড, দ্যাট, অলদো, দো, এই জিনিসগুলো কিন্তু থাকবে না। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট, মেইন ভার্ব একাধিক থাকবে, ঠিক আছে? এটাও মেইন ভার্ব, এটাও মেইন ভার্ব। তাহলে আমরা একাধিক মেইন ভার্ব পাচ্ছি, কিন্তু জয়েন কে করছে? এই ধরনের বাট, অ্যান্ড, অর, আইদার অর, নাইদার নর, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। সিম্পল সেন্টেন্স তাহলে কাকে বলে? দেখলে বুঝতে পারছো, সিম্পল সেন্টেন্সে কোনো লিঙ্কার থাকবে না, সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র মেইন ভার্ব থাকবে। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। কমপ্লেক্স সেন্টেন্সে আবার, কমপ্লেক্স সেন্টেন্স অনেক লম্বা করা যায় লিঙ্কার অ্যাড করে করে, তো সেক্ষেত্রে অলদো, এখানে আমরা অলদো দিয়ে সেন্টেন্সটা করছি, একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব পাচ্ছি। কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ভার্ব তো আছেই, কিন্তু WH ওয়ার্ড বা দ্যাট, ইফ, এই ধরনের, দো, অলদো, এই ধরনের লিঙ্কার থাকবে না। ক্ষেত্রে বাট, অ্যান্ড, আইদার অর, নাইদার নর, এইগুলো কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে হবে। এবার আরেকটা এক্সাম্পল আছে, সেটা একটু দেখে নাও। দেখো 2 নম্বর এক্সাম্পলে কি বলছে, ইন স্পাইট অফ দ্য রেইন দ্য ম্যাচ কন্টিনিউড। আশা করি এবার তোমরা বুঝতে পারবে। প্রথম সেন্টেন্সটা দিয়ে যেহেতু বোঝালাম তোমরা বুঝেছো, এবার একটুখানি সেকেন্ড সেন্টেন্সটা পড়ো, তাহলে ইজিলি বুঝতে পারবে যে আমি তিনটে স্ট্রাকচার কি কি বোঝালাম। ইন স্পাইট অফ দ্য রেইন দ্য ম্যাচ কন্টিনিউড, অর্থাৎ বৃষ্টি হওয়া সত্ত্বেও ম্যাচটা কন্টিনিউ হয়েছিল, ঠিক আছে?
এটারই যদি আমরা কমপ্লেক্স করি, দেখো অলদো দিয়ে করছি, যদিও বৃষ্টি হচ্ছিল, অলদো ইট ওয়াজ রেইনিং, দ্য ম্যাচ কন্টিনিউড, ম্যাচটা কিন্তু হয়েছিল। আবার এটারই যদি কম্পাউন্ড করি, আমরা একটা কিন্তু দিয়ে ওটা জয়েন করে নিলাম যে ইট ওয়াজ রেইনিং বাট দ্য ম্যাচ কন্টিনিউড। আশা করি বোঝা গেছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। এবার আমাদের আজকের যে মেন ক্লাস সেটাতে আমরা চলে যাব, আমরা শিখবো জয়নিং অফ সেন্টেন্সেস। এটা বোঝার পরে তোমাদের জয়নিং করতে কোনো সমস্যা হবে না। চলো তাহলে কোয়েশ্চেনগুলো দেখে নিই। চলো এবার আমরা কোয়েশ্চেনগুলো দেখে নিই। প্রথম যে টাইপটা আমরা নিয়ে নিয়েছি জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স। আমরা একটু ধাপে ধাপে করব, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? সব একসাথে করলে মাথার উপর দিয়ে চলে যাবে। প্রথমে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করা শিখবো, তারপরে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব। যদি আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে যায়, আমি সেক্ষেত্রে কিন্তু সিম্পল সেন্টেন্সে জয়েনিং পর্যন্তই শেখাবো। নেক্সট ক্লাসটা মানে নেক্সট ক্লাসে আমি কম্পাউন্ড সেন্টেন্সে বা কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে জয়েনিং করে সেটা আমি শেখাবো। আজকে দেখো কোয়েশ্চেনগুলো আমরা দেখে নিই। জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করব। প্রথম নাম্বারটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, আ থিফ এন্টার্ড দ্য রুম, হি হ্যাড ফাউন্ড ইট এমটি। আচ্ছা, এই সেন্টেন্সটা, প্রথম যে কোয়েশ্চেনটা, এটা একটুখানি ট্রিকি হতে পারে, কিন্তু যারা জানো একটুখানি দেখো, যারা টেন্সটা ভালো করে পড়েছো তাদের জন্যে। সবাই হয়তো ভাববে আমরা এখান থেকে জয়নিং শুরু করবো যে হ্যাভিং এন্টার্ড বা এরকম, কিন্তু এক্ষেত্রে যদি আমরা টেন্স ফলো করি, দুটো পাস্ট টেন্সের মধ্যে যেই পার্টটাতে হ্যাড থাকে, পাস্ট পারফেক্ট থাকে, একটা হচ্ছে সিম্পল পাস্ট আর আরেকটা কি পাস্ট পারফেক্ট, তাই তো? আমরা পাস্ট টেন্সের রুলস নিয়ম পড়েছি যে দুটোই পাস্ট টেন্সের মধ্যে যেই পার্টটা পাস্ট পারফেক্ট থাকে সেটা দুটো অতীতের ঘটনার মধ্যে প্রথমে ঘটেছে, এবং সিম্পল পাস্ট সেটা একটু পরে ঘটেছে। অর্থাৎ থিফটা কিন্তু ভীষণ চালাক, সে আগে দেখেছে যে সেই বাড়িটা ফাঁকা আছে কিনা, সেই রুমটা ফাঁকা আছে কিনা, ঠিক আছে? তারপরে কিন্তু সে এন্টার্ড দ্য রুম, হি হ্যাড ফাউন্ড ইট এমটি। অর্থাৎ এটা কিন্তু যদি রুমটা আগে মানে ঢুকে তারপরে ফাঁকা দেখতো, তাহলে আগের কাজটা এখানে হ্যাড বসতো, কিন্তু হ্যাড কিন্তু এখানে নেই, হ্যাডটা এখানে আছে। অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু সলভ করা শুরু করব। এই হ্যাডটা হয়ে যাবে হ্যাভিং, ঠিক আছে? হ্যাভিং, দুটো পাস্ট টেন্স থাকলে আমরা যে প্রথম যে ঘটনাটা ঘটে সেই ভার্বটার সাথে ফার্স্ট যে ঘটনাটা ঘটে, ঠিক আছে, সেইটার ভার্বের সাথে কিন্তু আমরা নর্মালি আইএনজি যোগ করি। তা আমরা এখানে প্রথম ঘটনাটা পেয়ে গেছি, হ্যাড ফাউন্ড। প্রথমেই সে ঘরটাকে এমটি দেখেছে, ফাঁকা দেখেছে, তাহলে আমরা হ্যাভিং করব। হ্যাভিং এর পর কিন্তু ফাউন্ডই বসবে, তাহলে হ্যাভিং ফাউন্ড, ইটটা আমরা বসাবো না, ইটের পরিবর্তে দ্য রুম বসাবো। হ্যাভিং ফাউন্ড দ্য রুম এমটি, সরি, এখানটা empty, having found the room empty, a thief entered, যেহেতু আমরা অলরেডি দ্য রুম বসিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আনসারে ইট লিখবো। তাহলে হ্যাভিং ফাউন্ড দ্য রুম এমটি, আ থিফ এন্টার্ড, এখানে কোনো রকম কিন্তু লিঙ্কার নেই, কোনো রকম কিন্তু এক্সট্রা কোনো মেন ভার্ব নেই, এই একটাই কিন্তু মেন ভার্ব। আর এটাকে আমরা কি বলবো, এই ধরনের ভার্ব প্লাস আইএনজির যে ফর্মুলা, এটাকে বলা হয় পার্টিসিপল। আমরা কোনো রকম লিঙ্কার অ্যাড করছি না, কোনো রকম কিন্তু এক্সট্রা কোনো ভার্ব নেই, মেন ভার্ব একটাই, হ্যাভিং ফাউন্ড দ্য রুম এমটি, আ থিফ এন্টার্ড ইট। পরের কোয়েশ্চেনটা, হি স মি কাম, হি র্যান অ্যাওয়ে, সে আমাকে দেখলো, সে পালিয়ে গেল। এখানে কিন্তু কোনো রকম হ্যাড নেই, অর্থাৎ সে প্রথমে আমাকে দেখলো তারপরে পালিয়ে গেল। আমি কি বলেছি, প্রথম কাজটা ফার্স্ট যে অ্যাকশন সেই ভার্বের সাথে আইএনজি বসবে। এখানে কি করেছে, স মি, দেখেছে।
এবার সয়ের সাথে তো আমরা আইএনজি বসাবো না, সয়ের সাথে আইএনজি বসাবো না, সয়ের আগে ফার্স্ট ফর্মে আনতে হবে, অর্থাৎ সি হয়ে যাবে। সি এর সাথে আইএনজি বসাবো। সিইং মি কাম, সাবজেক্ট কি এখানে সেম সাবজেক্ট, তাই হি হবে। সিইং মি কাম হি ran away, আমাকে দেখে সে পালিয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখি। হি ওয়াজ ওয়ার্নড অফ হিজ ডেঞ্জার হি এসকেপড আনহার্ট। বুঝে নাও এটা। হি ওয়াজ ওয়ার্নড অফ হিজ ডেঞ্জার অর্থাৎ বিপদ আসতে পারে তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল, তাকে জানানো হয়েছিল, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, তাকে জানানো হয়েছিল ডেঞ্জারের কথা, তাই সে পালিয়ে গেছে, কোনো রকম তার বিপদ হয়নি। ঠিক আছে, আনহার্ট মানে কোনো রকম তার কোনো বিপদ হয়নি, সে পালাতে সক্ষম হয়েছে। আচ্ছা, এটাকে যদি আমরা জয়েন করি সিম্পল সেন্টেন্সে কিভাবে করব, এতক্ষণ আমরা কি দেখছিলাম মেন ভার্ব, মেন ভার্বগুলোকে কি করলাম আইএনজি অ্যাক্ট করে হ্যাভিং করলাম, হ্যাভিং ফাউন্ড, সিইং মি কাম করলাম, কিন্তু এখানে দেখো প্রথমেই হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, এই ধরনের যে ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই যে ভার্বগুলো এগুলো যদি থাকে এর পরিবর্তে একটা বিং বসে। ঠিক আছে, প্রথমে আমরা আর দেখে নেব আমরা সাবজেক্ট সেম কিনা। সেম, সাবজেক্ট সেম যখন আমরা সাবজেক্ট এখানে একবারই বসাবো, দুটো সাবজেক্ট ডিফারেন্ট হলে দুবারই বসতো, দুটো ডিফারেন্ট সাবজেক্ট হলে। সেম সাবজেক্ট আমরা এখন এটা নিয়ে ভাববো না, এই ওয়াজ এর পরিবর্তে বিং বসবে, তাহলে আনসারে লিখবো বিং ওয়ার্নড of his danger, being warned of his danger he, সাবজেক্ট বসাচ্ছি, he escaped unhurt। ঠিক আছে, এবার যদি আমরা দেখতাম যে আমরা এই সেন্টেন্সের মধ্যে দিয়ে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে অন্যান্য ক্ষেত্রে কি করবে, যদি এটা সাপোজ এটা সাবজেক্ট আলাদা হতো, এখানে অন্য একটা মানুষ বোঝাচ্ছে যে এই মানুষটাকে ওয়ার্ন হয়েছিল, এই মানুষটা পাল্লাতে সক্ষম হয়েছিল, তখন আমরা এই সাবজেক্টটাকে এখানে বসাতাম, বসিয়ে হি বিং ওয়ার্নড এরকম লিখতাম। যেহেতু সাবজেক্ট সেম আছে তাই আমরা এখানে কোনো রকম কিছু লিখছি না, বিং দিয়ে স্টার্ট করছি, বিং ওয়ার্নড অফ হিজ ডেঞ্জার হি এসকেপড আনহার্ট। নাম্বার 4, he has a large family he must maintain it, he has a large family he must maintain it, তার একটা বড় ফ্যামিলি আছে এবং সেটাকে মেনটেন করতে হবে। এই পুরো জিনিসটাকে দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে আমরা কিভাবে আনবো, আমরা এটা ভীষণই ইজি, এতক্ষণ আমরা চলছিলাম পার্টিসিপেলের নিয়মে, এরপরে আমরা করব দেখো হি হ্যাজ আ লার্জ ফ্যামিলি, এতটা আমরা পুরোটাই কিন্তু একইভাবে লিখব। এরপরে টু মেইনটেইন, ব্যাস ব্যাস এতটুকুনি, এই পার্টটা লেখার দরকার নেই, ইটটাও লেখার দরকার নেই। ঠিক আছে, টু দিয়ে জাস্ট আমরা এটা অ্যাড করে দিলাম, আর টু মেইনটেইনের নিয়মই হচ্ছে ইনফিনিটিভ, আলাদা করে আমি কোনো রকম রুলস দিয়ে শেখাচ্ছি না, করতে করতে তোমাদের বলে দিচ্ছি কোনটাকে কি বলে। টু প্লাস মেইন ভার্ব যেখানে থাকবে সেটাই কিন্তু ইনফিনিটিভের নিয়ম, তাহলে হি হ্যাজ আ লার্জ ফ্যামিলি টু মেইনটেইন। চলো এবার দেখে নিই আমরা কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলছে দেখো, হিজ মিজারি ইজ ভেরি গ্রেট, হিজ মিজারি ইজ ভেরি গ্রেট হি ক্যান নট বিয়ার ইট। মিজারি মানে হচ্ছে দুঃখ কষ্ট। ঠিক আছে, বলছে যে তার দুঃখ কষ্ট এতটাই এতটাই বেশি যে তার সহ্য করার ক্ষমতা নেই, হি ক্যান নট বিয়ার ইট, সে সহ্য করতে পারছে না। এই রুলসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নাও। এটাকে আমরা টু আর টু দিয়ে কিন্তু অ্যাড করব, টু আর টু, টি ডাবল ও, অর্থাৎ টি ডাবল ও মানে কি ভেরি। ঠিক আছে, তো এই ভেরি যখন থাকবে তখন কিন্তু আমরা এইভাবে এটাকে জয়েন করব, হিজ মিজারি ইজ ভেরি গ্রেট হি ক্যান নট বিয়ার ইট। এক্ষেত্রে আমরা আনসারে লিখব হিজ মিজারি is too great
টু বিয়ার। এক্ষেত্রেও কিন্তু আমরা কোনো রকম হি ক্যানট এই পার্টটা বা ইটটা বসাবো না। নর্মালি এটাও কিন্তু ইনফিনিটিভের রুলসেই হলো, কিন্তু আমরা ভেরির জায়গায় TOO লিখবো, আর বাকি এটা কিন্তু ইনফিনিটিভ দিয়ে আমরা জয়েন করছি। হিজ মিজারি ইজ টু গ্রেট টু বিয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, ইউ মাস্ট সাকসিড ইন লাইফ, আই এক্সপেক্ট দিস অফ ইউ। মানে তুমি লাইফে সাকসিড করো, আমি এটাই তোমার থেকে আশা করছি। এটাকে আমরা কিভাবে করব? এটাকেও কিন্তু আমরা ইনফিনিটিভ দিয়েই করব, ঠিক আছে? এই পার্টটা আগে করব। I expect you to, ঠিক আছে? ভালো করে বুঝে নাও, ইউ মাস্ট সাকসিড ইন লাইফ, আই এক্সপেক্ট দিস অফ ইউ। আমি তোমার থেকে এটাই আশা করি। তাহলে আমি কি, আই এক্সপেক্ট ইউ টু সাকসিড ইন লাইফ। তাহলে বোঝা গেছে এটাও কিন্তু ইনফিনিটিভের রুলসে হলো যে আই এক্সপেক্ট ইউ টু সাকসিড ইন লাইফ। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে, হি রিচড দ্য স্পট, ইট ওয়াজ নোন অ্যাট দ্য টাইম। সে সেই স্পটে পৌঁছালো এবং তখন কিন্তু টাইমটা ডিনোট করছে এখানে, ঠিক আছে? নুন, অপরাহ্ন, তখন দুপুরবেলা ছিল। এবার এটাকে আমরা কিভাবে করব দেখো, এটা কিন্তু আবার অন্য রুলস। এটা আমরা এতক্ষণ ইনফিনিটিভে চলছিলাম, ঠিক আছে? এটা কি করে করব, খুব সিম্পল ভাবে মনে রাখবে। যদি কোনো সময় জায়গা এইভাবে বোঝায় তাহলে আমরা জাস্ট সিম্পলি করব, হি রিচড দ্য স্পট অ্যাট নুন। ভীষণই সোজা, জাস্ট টাইমের আগে নুন বসছে, অ্যাট বসছে, ঠিক আছে? এবার এটা যদি কোনো প্লেস হতো বা ইট ওয়াজ ইভিনিং, এই ধরনের জিনিস, তাহলেও কিন্তু আমরা ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, অ্যাট নাইট, অ্যাট নুন, এইভাবে আমরা কিন্তু জয়নিংটা করব, ঠিক আছে? হি রিচড দ্য স্পট অ্যাট নুন। এবং প্লেসের ক্ষেত্রেও তাই, যাই প্লেস থাকুক না কেন আমরা অ্যাট ইন এইভাবে কিন্তু প্লেসের নামটাও বসাবো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, দ্য বেল র্যাং, দ্য বয়েজ এন্টার্ড দেয়ার ক্লাসেস। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। এবার আমরা এতক্ষণ কি করছিলাম, একদম প্রথম যে দুটো করালাম, দুটো না তিনটে আমি করালাম, বললাম যে প্রথম যে ঘটনাটা ঘটে, ফার্স্ট যে অ্যাকশনটা, সেটার সাথে কিন্তু আমরা আইএনজি অ্যাড করব। ভার্বের সাথে আমরা কি করব, সেই ফার্স্ট অ্যাকশন ভার্বের সাথে আমরা ভার্বের সাথে আইএনজি অ্যাড করে কিন্তু স্টার্ট করব জয়েনিং। ভালো কথা, এটাকেও রাখলাম এবং এটাও একটা ভার্ব, এটাও মেইন ভার্ব, এটাও মেইন ভার্ব। এবার এতক্ষণ কি চলছিল, আমরা যখন আগে করেছিলাম সাবজেক্ট সেম ছিল। আমি কি বারবার বলছিলাম, সাবজেক্ট যদি সেম থাকে, দুটো সাবজেক্ট আমরা বারবার কিন্তু বসাবো না, একবারই কিন্তু বসাবো। কিন্তু যদি দুটো ভিন্ন সাবজেক্ট থাকে, দুটো ডিফারেন্ট সাবজেক্ট থাকে, অবশ্যই কিন্তু সাবজেক্ট বসাতে হবে। এখানে কি বলছে, ঘন্টা বাজলো এবং ছেলেগুলো ক্লাসে এন্টার করলো, প্রবেশ করলো। এবার এই যে আমরা হ্যাভিং রাং, ঠিক আছে, আমরা যদি ভার্বের সাথে আইএনজি অ্যাডও করতে পারি, বা যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্টে আছে, এখানে কিন্তু আমরা নর্মালি কি করব, হ্যাভিংটা আগে করব, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা পার্টিসিপালটা এইভাবে আনছি না, আমরা হ্যাভিং করব। হ্যাভিং, রাং এর থার্ড ফর্ম হচ্ছে, যেহেতু হ্যাভের পরে রাং এর থার্ড ফর্ম, রিং এর থার্ড ফর্ম হচ্ছে রাং, কারণ আমরা জানি রিং, র্যাঙ্ক, রাং, ঠিক আছে? তাহলে রিং এর থার্ড ফর্ম হচ্ছে রাং, হ্যাভিং রাং। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের যেটা বললাম, একটুখানি বলে দিই, এইটা আমি মুছে দিচ্ছি, ভালো করে বোঝো। যেহেতু সাবজেক্ট দুটো এখানে দুটো ডিফারেন্ট, তাই কি হবে, আমরা এই সাবজেক্টটা অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো, দ্য বেল। এরপরে আমরা হ্যাভিং লিখব, তারপরে আমরা, মানে এটাকে কিন্তু পারফেক্ট পার্টিসিপেলের নিয়মে ফলে। এবার আমরা এই রিং এর
থার্ড ফর্ম লিখবো। এটা সেকেন্ড ফর্ম আছে, আমরা থার্ড ফর্মটা লিখবো। এই যে নিয়মটা, এটাও কিন্তু পার্টিসিপেলের আন্ডারেই পড়ছে। 3 রকমের পার্টিসিপেল হয়, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেল, ঠিক আছে। তো আমরা এটা কিন্তু পারফেক্টের আন্ডারে ফেলছি যেহেতু হ্যাভিং আছে। তোমাদের এতটা না বুঝলে হবে, তোমরা জাস্ট বুঝে নাও যে দুটোই যদি পাস্ট টেন্স থাকে, র্যাঙ্ক আছে, এন্টার্ড আছে, দুটোই পাস্ট টেন্স আছে, তাহলে প্রথম যে অ্যাকশনটা সেটার সাথে আমরা হ্যাভিং দিয়ে থার্ড ফর্ম লিখবো, ঠিক আছে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা নর্মালি আইএনজি ফর্মও ইউজ করতে পারি, কিন্তু এক্ষেত্রে আইএনজি ফর্মটা ডাইরেক্ট না লিখে, মানে হি স মি কাম, হি র্যান অ্যাওয়ে, সেই রুলসে আমরা কিন্তু সটাকে সিং করে দিয়েছিলাম। সেক্ষেত্রে হ্যাভিং সিনটাও তোমরা করতে পারতে, কোনো অসুবিধা হতো, ভুল হতো না। এক্ষেত্রে আমরা কি করব, দ্য বেল হ্যাভিং রান, এরপরে এই একটা সাবজেক্ট, এটা হয়ে গেল, হ্যাভিং রান হয়ে গেল। এবার আমরা এই পার্টটা বসিয়ে দেব, দ্য বয়েজ entered their classes। চলো এবার আমরা বাকি কোয়েশ্চেনগুলো দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে আলেকজান্ডার ওয়াজ দ্য কিং অফ মেসিডন, হি ইনভেডেড ইন্ডিয়া। এটাকে কি করে আমরা করব? এটা দেখো খুবই সিম্পল, আলেকজান্ডার লিখবো, যেহেতু এই মানুষটাই, মানে এনার কথাই বলা হচ্ছে যে কিং অফ মেসিডন, এবং আবার এনার কথাই বলা হচ্ছে হি ইনভেডেড ইন্ডিয়া। তো এক্ষেত্রে আমরা আলেকজান্ডারকে কি বলা হচ্ছে, তার একটা পরিচয় দেওয়া হচ্ছে, ওয়াজ দ্য কিং অফ মেসিডন। এখানে জাস্ট ওয়াজ এর জায়গাতে একটা কিন্তু আমরা কমা বসাবো, আলেকজান্ডার দ্য কিং অফ মেসিডন ইনভেডেড ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে, হি ওয়াজ ইল মানে হি ওয়াজ নট এবল টু গো টু স্কুল, ঠিক আছে। এটাকে আমরা কিভাবে করব, একটু ডিফারেন্ট ওয়েতে করব। প্রত্যেকটা কিন্তু মানে সব রকম রুলস থেকে কিন্তু আমি একটা দুটো করে তোমাদের করিয়েছি, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় জয়নিং অফ সেন্টেন্সেস, জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স বুঝতে, ঠিক আছে। আশা করি এই কটা কোয়েশ্চেন করলে কিন্তু তোমরা রুলসগুলো ধরতে পারবে অনায়াসেই, যাই হোক না কেন। আচ্ছা নেক্সট এটা দেখো, হি ওয়াজ ইল, হি ওয়াজ নট এবল টু গো টু স্কুল, এটা হয়ে যাবে হি ওয়াজ নট এবল টু গো টু স্কুল, পুরোটা লিখবো, ফর নট বিং ইল, সরি ফর নটটা লিখবো না, এক্সট্রিমলি সরি। He was not able to go to school for being ill, ঠিক আছে। এই ফর দিয়ে কিন্তু আমরা এটাকে সিম্পল সেন্টেন্সে করলাম। প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সে একদম মাথায় রাখবে কোনো লিঙ্কার হবে না, এবং একটাই মাত্র কিন্তু মেন ভার্ব থাকবে। তো আমরা এটা প্রিপোজিশন দিয়ে কিন্তু জয়েনিং করলাম, ঠিক আছে। পরেরটা দেখো, হি রিজাইন্ড হিজ পোস্ট, ইন দিস ওয়ে হি অ্যাভয়েডেড ডিসমিসেল, ঠিক আছে। সে তার যেখানে কাজ করতো সেখানে রিজাইন করেছে, কারণ সে কোনো রকম ডিসমিসেল চায়নি। ডিসমিসেল মানে হচ্ছে কি, স্যাক করা, মানে বরখাস্ত করা আর কি কাউকে। হি রিজাইন্ড হিজ পোস্ট, ইন দিস ওয়ে হি অ্যাভয়েডেড ডিসমিসেল। এটাকে আমরা এইভাবে লিখবো যে by resigning his post he avoided dismissal। এইখানে আমাদের জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স সমাপ্ত হলো আজকের মতন, ঠিক আছে। আজকের ভিডিওটা অনেকটাই বড় যেহেতু হয়ে গেছে, তো আমি নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের জয়নিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স শেখাবো। অবশ্যই কিন্তু নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।